ওয়েলকাম টু জেনিথ এডুকেশন। আমরা আগের ক্লাসে যে 30টা প্রশ্ন আলোচনা করেছিলাম, এরপর তারপরের থেকে হবে। দেখো আজকের প্রথম প্রশ্ন, যদি পৃথিবীর চারিদিকে বায়ুমণ্ডল না থাকতো তবে পৃথিবী কেমন হতো? চারটা অপশান আছে। অপশান এ অত্যাধিক উষ্ণ, অপশান বি সামান্য উষ্ণ, অপশান সি সামান্য শীতল, অপশান ডি অত্যাধিক শীতল। এখানে সঠিক উত্তর হবে অপশান ডি, অত্যাধিক শীতল। তাহলে কেন অত্যাধিক শীতল হতো বায়ুমণ্ডল না থাকলে, সেটা দেখে নাও। এই বায়ুমণ্ডল আছে বলেই, এই যে ধরো পৃথিবী, এই পৃথিবীর চারিদিকে বায়ুমণ্ডল আছে, পৃথিবীর চারিদিকে বায়ুমণ্ডল আছে। এই বায়ুমণ্ডল আছে বলে এই সূর্য থেকে আগত তাপ যেটা পৃথিবীতে আসে, তাহলে পৃথিবীতে এসে পুরোটাই ফিরে যেতে পারে না, বায়ুমণ্ডলে কিছুটা বাধা পড়ে যায়, ফলে পৃথিবী উষ্ণ থাকে, মানে বেঁচে থাকার পরিবেশের মতো উষ্ণ থাকে পৃথিবীটা। আর এই বায়ুমণ্ডলটা যদি না থাকতো, তাহলে যে পরিমাণ তাপটা সূর্য থেকে আসতো, এই যে পরিমাণ তাপটা সূর্য থেকে আসতো পুরোটাই আবার বিকিরণ করে চলে যেত, ফলে পৃথিবী অত্যাধিক শীতল হয়ে যেত। তাই পৃথিবীর চারিদিকে বায়ুমণ্ডল আছে বলে পৃথিবী বেঁচে থাকার অনুকূল পরিবেশের মতো উষ্ণ থাকে, আর এই বায়ুমণ্ডল না থাকলে অত্যাধিক শীতল হয়ে যেত। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন বলেছে ত্রিপিটক কোন লিপিতে লেখা, অর্থাৎ ত্রিপিটকটা কোন লিপিতে, মানে কোন ভাষায় লেখা। এটা হচ্ছে যে ত্রিপিটক হচ্ছে পালি ভাষায় লেখা। এখানে চারটা অপশন ছিল, হিন্দি, পালি, সংস্কৃত এবং প্রাকৃত। আর এই যে এটা ছিল, ত্রিপিটক হচ্ছে বৌদ্ধ ধর্মের গ্রন্থ। ত্রিপিটক হলো বৌদ্ধদের গ্রন্থ। ত্রিপিটক তিনটা ভাগ আছে, সূত্রপিটক, বিনয় পিটক আর অভিধর্ম পিটক। সূত্রপিটক, বিনয় পিটক আর অভিধর্ম পিটক। সূত্রপিটক, বিনয় পিটক আর অভিধর্ম পিটক। আর প্রাকৃত ভাষায় লেখা ছিল জৈন ধর্মগ্রন্থগুলো, প্রাকৃত ভাষায় লেখা ছিল। এগুলো জৈনদেরগুলো, জৈন ধর্মগ্রন্থ যেগুলো ছিল সেগুলো প্রাকৃত ভাষায় লেখা ছিল। চলে যাব পরের প্রশ্ন। পরের প্রশ্ন দেখো, কোন অঙ্গটি স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত নয়? তাহলে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র যেটা হচ্ছে, চারটা অপশান আছে। অপশান এ গ্রন্থি, অপশান বি হৃদযন্ত্র, অপশান সি চক্ষু এবং অপশান ডি জরায়ু। এখানে সঠিক উত্তর হবে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত নয় হচ্ছে জরায়ু। জরায়ু স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত নয়। চক্ষু ছিল চক্ষু হলো স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র। চক্ষুর ডিটেলসে যদি কিছু বলি, তাহলে চক্ষুতে মানব চক্ষুতে উত্তল লেন্স থাকে। আর যখন কারো চক্ষু দান করা হয়, তখন দাতার চোখের কর্নিয়াটা নেওয়া হয়। যখন কোনো কাউকে চক্ষু দান করা হয়, তখন পুরো চক্ষুটা দান করা হয় না, চোখের কর্নিয়াটা নেওয়া হয়। আর হৃদযন্ত্র, মানুষের হৃদযন্ত্র হচ্ছে চারটা প্রকোষ্ঠে বিভক্ত। এভাবে চারটা প্রকোষ্ঠ থাকে, ডান অলিন্দ, বাম অলিন্দ, ডান নিলয়, বাম নিলয়, এভাবে চারটা প্রকোষ্ঠ থাকে। আর কুমিরের হৃৎপিণ্ড 13 প্রকোষ্ঠ, কুমিরের নয় সরি, আরশোলার হৃৎপিণ্ড 13 প্রকোষ্ঠ, ব্যাঙের হৃৎপিণ্ড 2টা প্রকোষ্ঠ, এইভাবে থাকে। মাছের হৃৎপিণ্ড 2টা প্রকোষ্ঠ, ব্যাঙের হৃৎপিণ্ড 3টা প্রকোষ্ঠ, মাছের হৃৎপিণ্ড 2টা প্রকোষ্ঠ, এইভাবে থাকে। আর গ্রন্থি বলতে বিভিন্ন গ্রন্থি থাকে, বিভিন্ন গ্রন্থি নিঃসৃত বিভিন্ন হরমোন হয়। তাহলে চলে যাব পরের প্রশ্ন। পরের প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের রাজ্য পশু কি? পশ্চিমবঙ্গের রাজ্য পশু কি? চারটা অপশান আছে। অপশান এ গন্ধগোকুল, অপশান বি রয়্যাল বেঙ্গল টাইগার, অপশান সি মেছো বিড়াল আর অপশান ডি হচ্ছে মেছো কুমির। উত্তর হবে অপশান সি, মেছো বিড়াল। পশ্চিমবঙ্গের রাজ্য পশু হচ্ছে মেছো বিড়াল। এই মেছো বিড়াল হচ্ছে পশ্চিমবঙ্গের রাজ্য পশু। এছাড়াও পশ্চিমবঙ্গের রাজ্য ফুল হচ্ছে যে, পশ্চিমবঙ্গের রাজ্য ফুল কি? পশ্চিমবঙ্গের রাজ্য ফুল হলো জুঁই ফুল। পশ্চিমবঙ্গের রাজ্য গাছ কি? পশ্চিমবঙ্গের রাজ্য গাছ হচ্ছে ছাতিম। রাজ্য পাখি, পশ্চিমবঙ্গের রাজ্য পাখি হচ্ছে সাদা গোলার মাছরাঙা। সাদা গোলার মাছরাঙা, এগুলো হচ্ছে পশ্চিমবঙ্গের রাজ্য পাখি। রাজ্য গাছ হচ্ছে ছাতিম, রাজ্য ফুল হলো জুঁই ফুল। আর ভারতের জাতীয় পশু কি? ভারতের জাতীয় পশু হচ্ছে যে টাইগার বা রয়্যাল বেঙ্গল টাইগার, বাঘ যেটা, টাইগার বা রয়্যাল বেঙ্গল টাইগার, এটা হচ্ছে ভারতের জাতীয় পশু।
এটা 1973 সালে গৃহীত হয়। এর আগে কি ছিল? এর আগে ছিল সিংহ ছিল ভারতের জাতীয় পশু। এর আগে সিংহ ছিল ভারতের জাতীয় পশু। পরের প্রশ্ন দেখো, সিন্ধু সভ্যতার উল্লেখযোগ্য বন্দর কোনটি? চারটা অপশন আছে। অপশন এ লোথাল, অপশন বি কালীবঙ্গান, অপশন সি সুরকাটোটা এবং অপশন ডি হচ্ছে ধোলাবিরা। এখানে সঠিক উত্তর হবে অপশন এ লোথাল। লোথালটা হচ্ছে যে লোথাল সিন্ধু সভ্যতার উল্লেখযোগ্য বন্দর। লোথাল হচ্ছে কৃত্রিম পোতাশ্রয়যুক্ত বন্দর। এটা হচ্ছে কৃত্রিম পোতাশ্রয়যুক্ত বন্দর। লোথাল হলো কৃত্রিম পোতাশ্রয়যুক্ত বন্দর, আর এটা ছিল গুজরাটের সবরমতী ও ভোগাবরা নদীর মিলনস্থলে অবস্থিত। কোন নদী ছিল? সবরমতী আর ভোগাবরা। সবরমতী আর ভোগাবর নদীর সঙ্গমস্থলে এই লোথাল শহরটা অবস্থিত ছিল। এটা 1954 সালে এস.আর. রাও আবিষ্কার করেছিল। 1954 সালে এস.আর. রাও এটা আবিষ্কার করেছিল 1954 সালে। দেখে নেব কালীবঙ্গান সম্পর্কে। এই যে কালীবঙ্গান 1960 সালে বি.জে. থাপর আবিষ্কার করেছিল। এটা 1960 সালে কে আবিষ্কার করেছিল? বি.কে. থাপর আবিষ্কার করেছিল 1960 সালে কালীবঙ্গান। রাজস্থানের ঘরঘরা নদীর তীরে অবস্থিত। এটা রাজস্থানের ঘরঘরা। কালীবঙ্গানটা কোথায়? না রাজস্থানের ঘরঘরা নদীর তীরে অবস্থিত। আর সুরকাটোটা হচ্ছে 1964 খ্রিস্টাব্দে জেপি যোশী আবিষ্কার করেছিল। এই সুরকাটোটাটা 1964 কে আবিষ্কার করেছিল? জেপি যোশী আবিষ্কার করেছিল। জেপি যোশী আবিষ্কার করেছিল সুরকাটোটা 1964 খ্রিস্টাব্দে। এটা গুজরাটের ভুজ এর কাছে অবস্থিত। গুজরাটের যে ভুজ আছে সেই ভুজের কাছে অবস্থিত ছিল। আর ধোলাবিরাটা এটা তো বললাম ধোলাবিরাটা হচ্ছে, লোথালটা বললাম, ধোলাবিরা 1967 খ্রিস্টাব্দে জেপি যোশী আবিষ্কার করেছিল। ধোলাবিরাটাও জেপি যোশী করেছিল কত সালে? 1967 সালে জেপি যোশী আবিষ্কার করেছিল। এটা গুজরাটের লুনি নদীর তীরে অবস্থিত। ধোলাবিরা কোথায়? লুনি নদীর তীরে অবস্থিত। ধোলাবিরা হচ্ছে লুনি নদীর তীরে অবস্থিত। চলে যাব পরের প্রশ্ন। দেখো, লেন্সের ক্ষমতার একক কি? চারটা অপশন আছে। অপশন এ ওয়াট, অপশন বি মিটার, অপশন সি ডায়াপ্টার এবং অপশন ডি আছে সেন্টিমিটার। এখানে সঠিক উত্তর হবে অপশন সি ডায়াপ্টার। লেন্সের ক্ষমতার একক হলো ডায়াপ্টার। ওয়াট হলো যে ক্ষমতার একক হলো ওয়াট। এক অশ্ব ক্ষমতা, 1 হর্স পাওয়ার এইচপি, এক অশ্ব ক্ষমতা সমান হচ্ছে 746 ওয়াট। 746 ওয়াট এক অশ্ব ক্ষমতা, 1 হর্স পাওয়ার সমান 746 ওয়াট। মিটার হচ্ছে দৈর্ঘ্যের এসআই একক। হচ্ছে দৈর্ঘ্যের এসআই একক হচ্ছে যে মিটার। আর সেন্টিমিটার হচ্ছে দৈর্ঘ্যের সিজিএস একক। সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক হচ্ছে সেন্টিমিটার। চলে যাব পরের প্রশ্ন। দেখো, আমফান নামটি কোন দেশ দিয়েছিল? চারটা অপশন আছে। পাকিস্তান, বাংলাদেশ, থাইল্যান্ড, নেপাল। এখানে সঠিক উত্তর হবে যে আমফান নামটি দিয়েছিল অপশন সি থাইল্যান্ড। আমফান নামটি দিয়েছিল। এই ঝড় সম্পর্কে আমরা বাকি কিছু তথ্য দেখে নেব। আরও কিছু ঝড় যেগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা আছে, যেমন এই ফণী নামটা দিয়েছিল বাংলাদেশ। ফণী বলে যে ঝড়টা হলো সেটার নাম দিয়েছিল বাংলাদেশ। গুলাব বলে রিসেন্ট একটা ঝড় হলো যেটা দিয়েছিল পাকিস্তান। এই পাকিস্তান নাম দিয়েছে গুলাব। আর এই জস একটা ঝড় হয়েছিল সেটার নাম দিয়েছিল ওমান। ঝড়টার নাম দিয়েছিল ওমান। এগুলো ছিল কিছু তথ্য। এছাড়াও যদি বাংলাদেশ সম্পর্কে বলি, বাংলাদেশের রাজধানী ঢাকা, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ, নেপালের রাজধানী কাঠমান্ডু, থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক,
চলে যাব পরের প্রশ্ন। বাংলা উপন্যাসে প্রথম প্রতিশ্রুতি কার লেখা? চারটা অপশন আছে, উত্তর হবে অপশন, চারটা অপশন আগে দেখে নিই। সুনীল গঙ্গোপাধ্যায়, লীলা মজুমদার, আশাপূর্ণা দেবী আর মহাশ্বেতা দেবী। উত্তর হবে অপশন সি, আশাপূর্ণা দেবী। প্রথম প্রতিশ্রুতি কার লেখা? আশাপূর্ণা দেবীর লেখা। এই প্রথম প্রতিশ্রুতি যে আশাপূর্ণা দেবীর একটি বিখ্যাত উপন্যাস, এই উপন্যাসে তিনি ভারতের সর্বোচ্চ সাহিত্য সম্মান জ্ঞানপীঠ পুরস্কার পান। এই আশাপূর্ণা দেবী এই উপন্যাসটার জন্য, এই প্রথম প্রতিশ্রুতির জন্য 1976 সালে জ্ঞানপীঠ পুরস্কার পান। জ্ঞানপীঠ পুরস্কার পান। মহাশ্বেতা দেবী, সুনীল গঙ্গোপাধ্যায়। অপশানে সুনীল গঙ্গোপাধ্যায় সম্পর্কে দেখে নেব। সুনীল গঙ্গোপাধ্যায়ের কিছু বিখ্যাত রচনা হলো অরণ্যের দিনরাত্রি, অরণ্যের দিনরাত্রি, অরণ্যের দিনরাত্রি, প্রথম আলো, খালি জাহাজের রহস্য, কাকাবাবু, প্রথম আলো, খালি জাহাজের রহস্য, কাকাবাবু সিরিজটা, এগুলো সব সুনীল গঙ্গোপাধ্যায়ের। লীলা মজুমদারের কিছু বিখ্যাত রচনা হলো কদি পিসির বর্মি বাক্স, কদি পিসির বর্মি বাক্স, মাকু, হলদে পাখির পালক, এগুলো লীলা মজুমদারের কিছু বিখ্যাত রচনা। এবং মহাশ্বেতা দেবীর কিছু বিখ্যাত রচনা হলো 1084 মা, অরণ্যের অধিকার, অরণ্যের অধিকার, এটা পরীক্ষায় অনেক সময় পড়ে, মহাশ্বেতা দেবীর অরণ্যের অধিকারটা। অরণ্যের অধিকার, 1084 মা, আর এই যে এখানে দেখো অরণ্যের দিন রাত্রি, এটা সুনীল গঙ্গোপাধ্যায়ের। অরণ্যের অধিকার এটা মহাশ্বেতা দেবীর। আর আরণ্যক, আরণ্যক বলে একটা উপন্যাস আছে যেটা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা, বিভূতিভূষণ। এগুলো মনে রাখতে হবে, এটা অনেক সময় কনফিউশন হয়, দিয়ে ভুল হয়। অরণ্যের অধিকার সুনীল গঙ্গোপাধ্যায়, এই অরণ্যের দিনরাত্রি সুনীল গঙ্গোপাধ্যায়, অরণ্যের অধিকার মহাশ্বেতা দেবী এবং আরণ্যক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের। পরের প্রশ্ন দেখো, নিম্নলিখিত কোনটি অপারেটিং সিস্টেম নয়? চারটা অপশন আছে। অপশন এ ডস, অপশন বি উইন্ডোজ, অপশন সি ওরাকল এবং অপশন ডি হচ্ছে লিনাক্স। এখানে সঠিক উত্তর হবে অপশন সি, ওরাকল। এটা অপারেটিং সিস্টেম নয়। বাকিগুলো এই লিনাক্স, উইন্ডোজ, ডস এগুলো সব হলো অপারেটিং সিস্টেম। এছাড়াও মোবাইলের কিছু অপারেটিং সিস্টেম থাকে, যেমন অ্যান্ড্রয়েড, মোবাইলের অ্যান্ড্রয়েড, মোবাইলের হলো অ্যান্ড্রয়েড, আর আইওএস, অ্যাপেল অপারেটিং সিস্টেম যেটা আইওএস, এগুলো হলো মোবাইলের। পরের প্রশ্ন দেখো, কোন সালে ভারত প্রথম টি-20 বিশ্বকাপ জয়ী হয়েছিল? তাহলে আমরা জানি এখানে উত্তর কি হবে, অপশন বি, 2007 সালে। ভারত প্রথম টি-20 ক্রিকেট জিতেছিল 2007 সালে, এবং 2007 সালে টি-20 বিশ্বকাপ প্রথম শুরু হয়। এটাই ফার্স্ট টাইম চালু হয়েছিল, প্রথম চালু হয়েছিল, ফার্স্ট টাইম চালু হয়েছিল 2007 সালে, এবং সেই সালেই ভারত জিতেছিল। পরের প্রশ্ন, এছাড়াও ভারত যদি বলি টি-20 এটা গেল, এছাড়াও ভারত ওডিআই যে হয় ওয়ার্ল্ড কাপ, সেগুলো জিতেছিল 1983 সালে আর 2011 সালে ওডিআই। পরের প্রশ্ন দেখো, কোন দিনটি পশ্চিমবঙ্গে পুলিশ ডে রূপে পালিত হয়? চারটা অপশন আছে, কোন দিনটি পশ্চিমবঙ্গে পুলিশ ডে রূপে পালিত হয়? অপশন এ 1 সেপ্টেম্বর, অপশন বি 30 সেপ্টেম্বর, অপশন সি 15 আগস্ট, আর অপশন ডি হলো 31 আগস্ট। এখানে সঠিক উত্তর হবে অপশন এ, 1 সেপ্টেম্বর। পুলিশ ডে, পশ্চিমবঙ্গে পুলিশ ডে দিনটি পালিত হয়, পশ্চিমবঙ্গে পুলিশ ডে দিনটি পালিত হয় 1 সেপ্টেম্বর। আর এছাড়াও একটা আছে যেটা আমাদের জাতীয় ন্যাশনাল পুলিশ কোমেমোরেশন ডে, পুলিশ কোমেমোরেশন
এই পুলিশ কমেমোরেশন ডে যেটা পালন করা হয় 21শে অক্টোবর, 21শে অক্টোবর পুলিশ কমেমোরেশন ডে পালন করা হয়। চলে যাব পরের প্রশ্ন। পরের প্রশ্ন দেখো, উইংস অফ ফায়ার কার আত্মজীবনী? চারটা অপশন আছে, প্রণব মুখার্জি, ইন্দিরা গান্ধী, সুভাষচন্দ্র বোস আর এপিজে আব্দুল কালাম। উত্তর হবে অপশন ডি, এপিজে আব্দুল কালাম। এপিজে আব্দুল কালামের আত্মজীবনী হলো উইংস অফ ফায়ার। এপিজে আব্দুল কালাম এর লেখা অনেক বই আছে, যার মধ্যে উল্লেখযোগ্য কিছু হলো ইগনাইটেড মাইন্ডস, দ্য লিউমিনাস স্পার্ক, ইন্সপায়ারিং থট, ইন্ডিয়া 2020। এগুলো হলো এপিজে আব্দুল কালামের কিছু উল্লেখযোগ্য গ্রন্থ। ইউনাইটেড মাইন্ডস, উইংস অফ ফায়ার, লিউমিনাস স্পার্ক, ইন্সপায়ারিং থটস, ইন্ডিয়া 2020। প্রণব মুখার্জির লেখা কিছু বই হলো দ্য প্রেসিডেন্সিয়াল ইয়ার্স, থটস অ্যান্ড রিফ্লেকশন। দ্য প্রেসিডেন্সিয়াল ইয়ার্স, থট অ্যান্ড রিফ্লেকশন, এগুলো হলো প্রণব মুখার্জির। ইন্দিরা গান্ধীর লেখা বই মাই ট্রুথ, ইন্দিরা গান্ধীর লেখা বই হচ্ছে মাই ট্রুথ। আর সুভাষচন্দ্র বসুর লেখা অনেক বই আছে, যার মধ্যে কিছু উল্লেখযোগ্য হলো সুভাষচন্দ্র আত্মজীবনী হচ্ছে অ্যান ইন্ডিয়ান পিলগ্রিম। পরের প্রশ্ন দেখো, কোনটি রবি শস্য নয়? এখানে চারটা অপশন আছে, অপশন এ গম, অপশন বি সরষে, অপশন সি তুলা এবং অপশন ডি হচ্ছে ডাল। তাহলে এখানে রবি শস্য নয় বলেছে কোনটা? রবি শস্য নয় কোনটা? এই তুলাটা রবি শস্য নয়। বাকিগুলো গমও রবি শস্য, সরষেও হচ্ছে রবি শস্য আর ডালও হচ্ছে রবি শস্য। রবি শস্য কখন হয় না? শীতের শুরুতে রোপণ করা হয়, শীতের শুরুতে রোপণ করা হয় এবং শীতের শেষে এবং গ্রীষ্মের শুরুতে ফসল তোলা হয়। কোন দেশ ইউএনএসসি, ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলে 2021 সালে সভাপতি রূপে নির্বাচিত হয়েছে? 2021 সালের অগাস্ট মাসে, 2021 সালের অগাস্ট মাসে 2021 সালের অগাস্ট মাসে সভাপতি রূপে নির্বাচিত হয়েছিল। এখানে সঠিক উত্তর হবে 2021 সালে অগাস্ট মাসে সভাপতিত্ব করেছিল ভারত। ভারতের পক্ষ থেকে টি.এস. তিরুমূর্তি সভাপতিত্ব করেছিল এবং এটাই প্রথম টাইম যখন কোনো পিএম এই সিকিউরিটি কাউন্সিলে বক্তৃতা দিয়েছিল সভাপতিত্বকালীন, নরেন্দ্র মোদী। পরের প্রশ্ন দেখো, কোনটি কম্পিউটারে স্থায়ীভাবে তথ্য সংরক্ষণ করে? চারটা অপশন আছে, অপশন এ রম, অপশন বি ALU, অপশন সি র্যাম এবং অপশন ডি ক্যাচ মেমোরি। সঠিক উত্তর হবে অপশন এ রম। রমের ফুল ফর্ম রিড অনলি মেমোরি। আর ALUর ফুল ফর্ম হচ্ছে যে অ্যারিথমেটিক লজিক ইউনিট। র্যামের ফুল ফর্ম হলো র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। র্যান্ডম অ্যাক্সেস মেমোরি আর এইটাতে ক্যাচ মেমোরি। চলে যাব পরের প্রশ্ন দেখো, কেরলের নতুন ফসল তোলার উৎসবের নাম কি? এখানে সঠিক উত্তর হবে অপশন বি ওনাম। পরের প্রশ্ন, কেরলের নতুন ফসল তোলার উৎসবের নাম কি? সঠিক চারটা অপশন আছে, বিহু, ওনাম, বৈশাখী আর হচ্ছে যে অচিরাকালী। সঠিক উত্তর হবে অপশন বি ওনাম। ওনাম হলো কেরলের নতুন ফসল যে তোলা হয়, সেই ফসল তোলার উৎসবের নাম হচ্ছে ওনাম। ভারতে এই উৎসবে নতুন ফসল তোলার উৎসব নবান্ন নামে পরিচিত। ভারতে নয়, সরি, পশ্চিমবঙ্গে এই নতুন উৎসব নবান্ন নামে পরিচিত। এই বিহু হলো অসমের একটা উৎসব আর এই বৈশাখী পাঞ্জাবের একটা উৎসব। চলে যাব পরের প্রশ্ন দেখো, কি বলেছে, কোন মশা ডেঙ্গি রোগ ছড়ায়? চারটা অপশন আছে, অপশন এ ম্যানসোনিয়া, অপশন বি এডিস, অপশন সি কিউলেক্স এবং অপশন ডি অ্যানোফিলিস। এখানে সঠিক উত্তর হবে অপশন বি, ডেঙ্গি রোগ ছড়ায় এডিস মশা। স্ত্রী এডিস মশা, ফিমেল এডিস যেটা স্ত্রী এডিস মশা ডেঙ্গি রোগ ছড়ায়। আর ডেঙ্গি ছাড়াও ম্যালেরিয়া রোগ হয়, যেটা মশার কামড়ে হয়, সেই ম্যালেরিয়া রোগ ছড়ায় স্ত্রী অ্যানোফিলিস মশা। এই স্ত্রী অ্যানোফিলিস মশা ম্যালেরিয়া রোগ ছড়ায়। ম্যালেরিয়া রোগ ছড়ায় স্ত্রী অ্যানোফিলিস মশা।
পরের পরের প্রশ্ন, আইএনসি এর কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের অঙ্গীকার নেওয়া হয়েছিল? এখানে চারটা অপশান আছে, চারটা অপশান দেখে নেব। লাহোর অধিবেশন 1930 সালে, মাদ্রাজ অধিবেশন 1927 সালে, হরিপুরা অধিবেশন 1938 সালে এবং কলকাতা 1928 সালে। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশন এ। অপশন এ হলো সঠিক উত্তর। লাহোর অধিবেশন 1930 সালে পূর্ণ স্বরাজের দাবি ওঠে এবং এর অঙ্গীকার নেওয়া হয়েছিল। পূর্ণ স্বরাজের দাবি তোলেন জওহরলাল নেহেরু পূর্ণ স্বরাজের দাবি তুলেছিল জওহরলাল নেহেরু। আর এছাড়া এখানে আইএনসি সম্পর্কে অন্য কিছু তথ্য, এই আইএনসি সম্পর্কে আগের প্রশ্নতে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস সম্পর্কে আলোচনা করলাম। আর এখানে স্বরাজ, তাহলে এই স্বরাজটার থেকে হ্যাঁ একটা প্রশ্ন আসে মাঝে মাঝে যে স্বরাজ আমার জন্মগত অধিকার, এই উক্তিটাকার, এই উক্তিটা দিয়েছিল বাল গঙ্গাধর তিলক একটা উক্তি দিয়েছিল যেটা হলো স্বরাজ আমার জন্মগত অধিকার। চলে যাব পরের প্রশ্ন দেখো, কোনটি শক্তির একক নয়? চারটা অপশান আছে, অপশান এ আর্গ, অপশান বি জুল, অপশান সি ক্যালোরি এবং অপশান ডি পাস্কেল। তাহলে শক্তির একক নয় বলেছে, নয় কোনটা? পাস্কেলটা শক্তির একক নয়। পাস্কেল হলো চাপের একক, পাস্কেল বা নিউটন পার মিটার স্কোয়ার। আর্গ হলো শক্তির একক, জুলও শক্তির একক, ক্যালোরি হচ্ছে শক্তির একক। শক্তির সিজিএস পদ্ধতি একক আর এসআই পদ্ধতি হচ্ছে জুল। চলে যাব পরের প্রশ্ন দেখো, গুপ্ত সাম্রাজ্যের সরকারি ভাষা কি ছিল? চারটা অপশন আছে, হিন্দি, পালি, প্রাকৃত এবং সংস্কৃত। সঠিক উত্তর হবে গুপ্ত সাম্রাজ্যের সরকারি ভাষা ছিল সংস্কৃত। গুপ্ত সাম্রাজ্যে সংস্কৃত ছিল সরকারি ভাষা এবং এই সংস্কৃত ভাষার কিছু কবি ছিল যার মধ্যে উল্লেখযোগ্য হলো কিছু কবি সংস্কৃত ভাষার, যার মধ্যে উল্লেখযোগ্য হলো কালিদাস, ধনন্তরী, বরাহমিহির, এরা সব উল্লেখযোগ্য ছিল। আর মুঘল যুগের এখানে ভাষা সম্পর্কে বলেছে, তাহলে বলে রাখি মুঘলদের সরকারি ভাষা কি ছিল? ফার্সি ছিল মুঘলদের সরকারি ভাষা। মুঘলদের সরকারি ভাষা ছিল ফার্সি। আর মুঘল যুগের কথ্য ভাষা কি ছিল? মুঘল যুগের কথ্য ভাষা ছিল উর্দু ছিল মুঘলদের কথ্য ভাষা। সুলতানি যুগের সরকারি ভাষা ছিল হিন্দি কাদের ভাষা ছিল? সুলতানিদের। সুলতানি সাম্রাজ্যের সরকারি ভাষা ছিল হিন্দি। ধন্যবাদ। আমাদের ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। এটা WBP প্রিলি যে এক্সাম হলো তার জিকে পোর্শনটা বিস্তারিত আলোচনা করলাম। পরের ক্লাসে ম্যাথটা নিয়ে আমরা আলোচনা করব। এই জিকে পোর্শনটা আলোচনা করে আমরা দেখলাম যে বিগত বছরের তুলনায় এবছর কোশ্চেনের প্যাটার্ন কিছুটা চেঞ্জ হয়ে গেছে, কোশ্চেনের ধরন কিছুটা চেঞ্জ হয়ে গেছে। তাই আমাদের জিকে মানে শুধু MCQ পড়লে হবে না, একটু বিস্তারিত সমস্ত কিছুটাই পড়তে হবে এবং জানতে হবে। ধন্যবাদ।